8 এবং 9 ধারায় স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন কোনো ব্যক্তিকে আমার এটা স্থাবর সম্পত্তি, এই সম্পত্তির মালিক আমি, এখান থেকে যদি কেউ আমাকে বেদখল করে তাহলে আমাকে মোকদ্দমা দায়ের করতে হবে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 42 ধারা প্লাস 8 ধারা। এখানে ছোট্ট একটু বিষয়, এটা আপনাকে বুঝতে হবে, বুঝলে আপনি প্রবলেমেটিক প্রশ্ন পারবেন। এই সম্পত্তিটার মালিক আমি, যেই বাড়িটায় আছি, কোনো ব্যক্তি যদি আমার সম্পত্তি থেকে আমাকে বেদখল করে তাহলে আমাকে দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায় এই সম্পত্তিটা পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে। এখন এরূপ ক্ষেত্রে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের প্রথমে যদি আপনাকে এখান থেকে বেদখল করে তাহলে আপনাকে প্রথমে যে মোকদ্দমাটা দায়ের করতে হবে তা হচ্ছে 42 দ্বারা সত্য ঘোষণা চাইতে হবে, তারপর কি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে। এখন যদি আপনাকে এই সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকি দেয়, এখানে বিষয়টা, কেউ যদি আপনার সম্পত্তি থেকে আপনাকে উচ্ছেদের হুমকি দেয় তাহলে শুধুমাত্র মোকদ্দমা দায়ের করবেন 42 ধারায়, ঘোষণামূলক মোকদ্দমা। জান্নাতীকে তার বাড়ি থেকে বেদখলের হুমকি দিল মাসুমা। এখন এই ক্ষেত্রে মাসুমার বিরুদ্ধে জান্নাতি শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করবে। কিন্তু যদি মাসুমা জান্নাতীকে তার বাড়ি থেকে বেদখল করে তাহলে ঘোষণা চাইতে হবে সেটা তার বাড়ি এবং দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে। এখন আপনাদের যদি এমসিকিউ প্রশ্ন আসে যে ক খকে তার বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিল, এখন মোকদ্দমা দায়ের করবে কত ধারায়? 8 ধারায়, 9 ধারায় নাকি 42 ধারায়? 42 ধারায় ভাইয়া। হ্যাঁ, 42 ধারায়। কিন্তু যদি আপনাকে আপনার বাড়ি থেকে উচ্ছেদ করে দেয় তাহলে কিন্তু শুধুমাত্র 42 ধারা না, 42 ধারার সাথে আনুষঙ্গিক পূর্তিকার হিসাবে আপনাকে 8 ধারায় দখল পুনরুদ্ধারও চাইতে হবে। দেখেন বুঝছেন কিনা? অল্প কথা কিন্তু বুঝে নিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে 8 ধারাটা কি স্বয়ংসম্পূর্ণ কিনা, আর 8 এবং 42 ধারার ভিতরে কোন ধারাটা স্বয়ংসম্পূর্ণ? স্যার বলবো? বলেন। 42 ধারা স্বয়ংসম্পূর্ণ। জি, কারণ সরাসরি আপনি 42 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারতেছেন, কিন্তু আপনি সরাসরি 8 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারতেছেন না। কেননা যদি আপনার বাড়ি থেকে আপনাকে বেদখল করা হয় তাহলে আপনি যে সেই বাড়ির মালিক সেটার জন্য আগে আপনাকে কি করতে হবে? ঘোষণা চাইতে হবে। তারপরে কি করতে হবে? আনুষঙ্গিক পত্রিকা সহ আপনি 8 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। এই আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম 8 ধারাটা কখনোই স্বয়ংসম্পূর্ণ না। 8 ধারাটা একা চলতে পারে না, কিন্তু 42 ধারাটা একা চলতে পারে। এই জন্য আমরা বললাম 8 ধারাটা স্বয়ংসম্পূর্ণ না, 42 ধারাটা স্বয়ংসম্পূর্ণ। বিষয়টা ক্লিয়ার যারা নতুন আছেন? এখন প্রশ্ন হইতে পারে, আচ্ছা কেউ যদি না বুঝেন আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। পাল্টা প্রশ্ন আছে কোনো? এখন প্রশ্ন হচ্ছে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা আপনি কত বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করবেন? তা হচ্ছে আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে 12 বছরের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে
যদি 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে না পারেন 142 অনুচ্ছেদ মোতাবেক আপনাকে 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। তামাদি আইনের 142 অনুচ্ছেদে কিন্তু এই কথাটা বলা আছে যে 12 বছরের মধ্যে আপনার আর ধারা মোকদ্দমা, আর ধারার যে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা সেটা আপনাকে দায়ের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে না পারেন তাহলে কি অবস্থাটা হবে? নাজনীন জি বলতে পারেন? জানা আছে 12 বছরের ভিতর যদি আপনি মোকদ্দমা দায়ের করতে না পারেন তাহলে কি হবে? তামাদি আইনের 28 ধারা মোতাবেক। অনেকে বলে যে এই আইনটা সংশোধন হয়েছে, কিন্তু দেখেন তামাদি আইনটা কিন্তু এখনো সংশোধন হয় নাই, সংশোধন করে নাই। তাহলে আমাদের সেই রুলস অনুযায়ী 12 বছরের মধ্যে যদি মামলা দায়ের করতে না পারে তাহলে তামাদি আইনের 28 ধারা মোতাবেক মালিকানা বিলুপ্ত হবে। কিন্তু এটা সংশোধন হয়েছে ভূমি আইনের মাধ্যমে, কিন্তু আমাদের কিন্তু তামাদি আইন এখনো সংশোধন হয় নাই, জানেন কিনা? এখনো কিন্তু কি সংশোধনীতে আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এতক্ষণ ঘোষণামূলক মোকদ্দমা বুঝলাম, 42 ধারার যে মামলাটা করব, কেউ যদি আমাকে আমার বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেয় তাহলে আমরা 42 ধারায় মামলাটা করব। অনেকের প্রশ্ন 42 ধারাটা কি? 42 ধারা হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা। এটা কেন করবেন? এই 42 ধারায় দুইটা পয়েন্ট। কেউ যদি আপনার আইনগত অধিকার আর কেউ যদি আপনার আইনগত চরিত্র বা আইনগত পরিচয় অস্বীকার করে বা অস্বীকারের চেষ্টা করে বা অস্বীকারের উদ্যোগ গ্রহণ করলে সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক ঘোষণার পূর্তিকার চেয়ে মানে ঘোষণার প্রার্থনা করে যে মোকদ্দমা দায়ের করা হয় তাকে বলা হয় ঘোষণামূলক মোকদ্দমা। কেউ যদি আপনি একটা কলেজের প্রিন্সিপাল, কেউ যদি বলে নুরুজ্জামান পাটোয়ারি এই কলেজের প্রিন্সিপাল না, তাহলে কি করতে হবে? আপনাকে আপনার এই চেয়ারটায় যে বসা আছে, কেউ যদি আমার এই চেয়ারটাকে অস্বীকার করে তাহলেও কিন্তু আপনার ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে। কেউ যদি আপনার সম্পত্তিটাকে আইনগত অধিকারটা কি, আপনার যে প্রপার্টি আছে, আপনার প্রপার্টি থেকে যদি কেউ আপনাকে অস্বীকার করে যে এই সম্পত্তি কার না, নুরুজ্জামান পাটোয়ারির না, এই সম্পত্তি মাসুমান না, যদি এইভাবে কেউ আপনার সম্পত্তিতে আইসা যদি বলে তাহলে আপনাকে প্রথমে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে। এখন এখানে শুধু 42 ধারায় একটা শর্ত আছে। শর্তটা কি? যে ক্ষেত্রে আনুষঙ্গিক পূর্তিকার প্রার্থনা করা প্রয়োজন ছিল সেক্ষেত্রে অবশ্যই আনুষঙ্গিক পূর্তিকার চাইতে হবে, অন্যথায় আদালত ঘোষণা মঞ্জুর করবেন না। এখন প্রশ্ন হচ্ছে আনুষঙ্গিক পূর্তিকারটা কি? আনুষঙ্গিক পূর্তিকারটা হচ্ছে আপনাকে কেউ হুমকি দিয়েছে, হুমকির পরে আপনাকে বেদখল করছে। এখন ওই যে আপনি প্রথমে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করছেন, এখন আপনি যে বেদখল হয়েছেন ওই দখলটাকে পুনরুদ্ধার করার জন্য আনুষঙ্গিক পূর্তিকার সহ আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে। আর ধারার সাথে 42 ধারার একটা পিডাপিডি কানেকশন আছে। এখন যদি আপনাদের প্রশ্ন আসে যে ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি কত, তা হচ্ছে অপশন ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি অপশন তা হচ্ছে 300 টাকা, অ্যাডভান্স কোর্ট ফি না ফিক্সড না কজক্ষ, কোনটা হবে? কে পারেন? কথা বলতে হবে। 300 টাকা ঘোষণামূলক। যেমন পাটোয়ারি ভুল করলেন। আর কে পারেন? পূর্ণ করেন না এগুলো? যে অ্যাডভান্স করতে হবে না, আমি প্রশ্নটা বুঝি নাই, আমি একটু বলেন। আমি বলছি আপনার এমসিকিউতে প্রশ্ন আসছে ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি কত, মানে কোর্ট ফি কোন ধরনের।
তা হচ্ছে অ্যাডভারাম ফিক্সড 300 টাকা, প্রযোজ্য মানে 300 টাকা না ফিক্সড, কোনটা হবে? স্যার 300 টাকা ফিক্স নির্ধারিত থাকে এটা। যে আমরা একটু নাজনীনের কাছে শুনি, নাজনীন কি বলছেন? স্যার ফিক্সড হবে, স্যার ফিক্সড করে দেওয়া তো ঘোষণামূলক মামলা। বুঝি নেই। আচ্ছা, এটা হবে ফিক্সড, কারণ কোর্ট ফি কত প্রকার আপনারা একটু সেখানে যান। কোর্ট ফি 2 প্রকার, একটা হচ্ছে অ্যাডভারাম আর একটা হচ্ছে ফিক্সড। 300 টাকা কোর্ট ফি, এটা প্রতিটা ঘোষণার জন্য 300 টাকা কোর্ট ফি দিতে হবে, এটা বলা আছে না? কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ঘোষণামূলক মোকদ্দমায় প্রতিটি ঘোষণার জন্য কয় টাকা কোর্ট ফি দিতে হবে, তাহলে আপনার অ্যান্সার হবে 300 টাকা। আমি যদি আপনাকে অপশন দেই ফিক্সড, অ্যাডভারাম, 300 টাকা, প্রযোজ্য, যাই দিই, আপনার অ্যান্সার হবে 300 টাকা। যদি আমি আপনাকে প্রশ্ন করি ঘোষণামূলক মোকদ্দমায় কোন ধরনের কোর্ট ফি হবে, তাহলে আপনাকে অ্যান্সার করতে হবে ফিক্সড। একটা এমসিকিউ ঠিক করে নেন আপনারা, কথা বুঝছেন কিনা? এই পাটোয়ারি এইসব প্রশ্ন ভুলাই কি লেগে? হ্যাঁ, বুঝছেন জান্নাতিন? প্রশ্ন যেইভাবে করবে সেইভাবে আপনাকে অ্যান্সার করতে হবে। পাটোয়ারি ভাই বুঝছেন? আপনারা না বুঝলে প্রশ্ন করতে পারেন। কোনটা বুঝেন নাই, না কি বুঝেন নাই সেটাই বুঝেন নাই? প্রশ্নটা ঘোষণা কোর্ট ফি কত প্রকার সেটা আপনাকে আগে জানতে হবে। কোর্ট ফি হচ্ছে 2 প্রকার, তা হচ্ছে অ্যাডভারাম আর হচ্ছে কি ফিক্সড, 2 প্রকার কোর্ট ফি। এখন এই 2 প্রকার কোর্ট ফি আমি আপনাকে প্রশ্ন করছি, ঘোষণামূলক মোকদ্দমায় প্রতিটি ঘোষণার জন্য কত টাকা কোর্ট ফি দিতে হবে, তা হচ্ছে অ্যাডভারাম, ফিক্সড নাকি 300 টাকা, কোনটা দিতে হবে? 300। হ্যাঁ, আর যদি আপনাকে প্রশ্ন করা হয় ঘোষণামূলক মোকদ্দমায় কোন ধরনের কোর্ট ফি দিতে হবে, 300 টাকা, অ্যাডভারাম না ফিক্সড, কোনটা হবে? অ্যাডভালোরাম। ফিক্সড ফিক্সড ফিক্সড। তাহলে কি ফিক্সড, কথা বুঝছেন? ভাইয়া কি বললেন, এটা ঘোষণামূলক মোকদ্দমায় না? ঘোষণামূলক মোকদ্দমা। আচ্ছা, এতটুকু বুঝেন নাই আপনি, লাস্টে আসছেন তো। মানে কোর্ট ফি 2 ধরনের, ঘোষণামূলক মোকদ্দমায় কোর্ট ফি ফিক্সড, কিন্তু যদি বলা হয় প্রতিটি ঘোষণার জন্য কোর্ট ফি কত, তাহলে 300 টাকা বলবেন। আর যদি বলা হয় কোন ধরনের কোর্ট ফি দিতে হবে, তাহলে বলবেন ফিক্সড। কথা ক্লিয়ার? এতক্ষণ আমরা আলোচনা করছি 8 এবং 42 নিয়ে। 8 কখন হবে, 42 কখন হবে, আর কখন 8 + 42 হবে, এটাও আপনাকে বুঝতে হবে। আর ধারায় কিন্তু আপনি সরকারের বিরুদ্ধেও মোকদ্দমা দায়ের করতে পারবেন, কিন্তু আমরা যে সামনে 9 ধারাটা পড়ব, 9 ধারায় কিন্তু আপনি সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারবেন না। এখন আর ধারায় যদি মোকদ্দমা দায়ের করেন, তাহলে আপনাকে কিছু বিষয় আপনাকে প্রমাণ করতে হবে। তা হচ্ছে 1 নম্বর যে বিষয়টা প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে আর ধারায় মোকদ্দমা দায়ের করলেই আপনাকে প্রমাণ করতে হবে এই জমিতে আপনার সত্ত্ব আছে, এই জমিতে আপনার মালিকানা আছে, এবং 2 নম্বর কথা হচ্ছে আপনাকে জোরপূর্বক বেদখল করা হয়েছে। আর ধারাটা ক্লিয়ার বুঝেন? আর ধারায় কোর্ট ফি কত, অ্যাডভারাম কোর্ট ফি। তারপর আর ধারায় মোকদ্দমা দায়ের করতে হবে 142 অনুচ্ছেদ মোতাবেক 12 বছরের মধ্যে। আর ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে হবে, এবং আর ধারায় মোকদ্দমার ক্ষেত্রে আপনাকে 2টো বিষয় প্রমাণ করতে হবে। 1 নম্বর বিষয়, আপনার মালিকানার সত্ত্ব ছিল এই সম্পত্তিতে, এবং
জোরপূর্বক বেআইনি ভাবে আপনাকে বেদখল করছে। দেখেন তো বিষয়টা বুঝছেন কিনা। কথা বলতে হইবে না, তো আমি বুঝি আমি রোবটের সাথে কথা বলতেছি, না বুঝলে কথা বলেন। ক্লিয়ার? নতুনরা যারা আছেন, এই যে তানজিনা ইসলাম, এখন প্রশ্ন হচ্ছে আর ধারার বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? আপিল, রিভিউ, রিভিশন, কোনটা করতে পারবেন? এখানে মনে রাখবেন আপিল আর রিভিউ, আপিল আর রিভিউ ও রিভিউ করতে পারবেন, রিভিশন কিন্তু আপনি করতে পারবেন না। এখন যদি এখানে একটা প্রশ্ন আসে, বিষয়বস্তু যদি স্থাপন হলে 2% কোর্ট ফি আর ধারায়, এবং আরো একটা কথা আছে, আর ধারায় সর্বোচ্চ কোর্ট ফি কত? 20,000, 40,000, 56,000? জি কত? জি বলেন। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আর ধারায় কোর্ট ফি হচ্ছে সর্বোচ্চ 40,000, আর অস্থাবর হলে সর্বোচ্চ হচ্ছে 50,000। এই হচ্ছে আমাদের আর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা। এখন আমরা যে 42 ধারা নিয়ে আলোচনা করছি, আমাদের 42 ধারায় দুইটা পয়েন্ট, আমার যদি আইনগত পরিচয় এবং আইনগত অধিকার কেউ অস্বীকার করে তাহলে আপনি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করবেন। এরূপ ঘোষণামূলক মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে আপনাকে কোর্ট ফি হবে ফিক্সড কোর্ট ফি, কিন্তু এখানে আপনার প্রতিটা ঘোষণার জন্য 300 টাকা কোর্ট ফি দিতে হবে। 300 টাকা। মোকদ্দমা দায়ের করবেন কতদিনের ভিতরে? 120 অনুচ্ছেদ মোতাবেক 6 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে, কিন্তু সংক্ষুব্ধ পক্ষ কিন্তু আবার কি এই 42 ধারার বিরুদ্ধে আপিল দায়ের করতে আপিল পারবে। করতে পারবে। হ্যাঁ, কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, তা হচ্ছে যদি আপনি শুধুমাত্র ঘোষণার মোকদ্দমা দায়ের করেন তাহলে কিন্তু আপনার ডিগ্রি জারির প্রয়োজন নাই, কিন্তু আনুষঙ্গিক পত্রিকা সহ যদি আপনি ঘোষণার মোকদ্দমা দায়ের করেন তাহলে আপনাকে অবশ্যই ডিগ্রি জারি করতে হবে। এই ছিল আমাদের 8 এবং 42 ধারা। যদি বুঝে না থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন। আমি এবার একটু 9 ধারাটা নিয়ে আলোচনা করব, একেবারে সহজ বিষয়। স্যার আপনি বলেছিলেন 12 বছরের মধ্যে মামলা না করলে কি হবে জানতে চাইছিলেন, একজন উত্তর দিয়েছে 28 ধারা অনুযায়ী বিলুপ্ত হবে, তো এটার অ্যান্সারটা কি হবে? ঠিক আছে, তো 142 অনুচ্ছেদ 142 অনুচ্ছেদ মোতাবেক আমাদের দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে 12 বছরের মধ্যে। এখন কেউ যদি 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে না পারে তাহলে তামাদি আইনের 28 ধারা মোতাবেক তার মালিকানা সত্ত্বটা বিলুপ্ত হবে। কিন্তু এটা বর্তমানে কার্যকর নাই, কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে এটা কার্যকর। প্র্যাকটিক্যালি এই বিষয়টা নাই, কিন্তু যদি আপনাদের প্রশ্ন আসে যে 42 ধারা মোতাবেক যদি 142 অনুচ্ছেদ মোতাবেক যদি 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে না পারে তাহলে বাদীর কি ক্ষতি হবে, তাহলে তার বাদীর মালিকানা সত্ত্বটা বিলুপ্ত হবে 28 ধারা মোতাবেক। যিনি বিরুদ্ধ পক্ষ দখলে থাকবে তিনি উক্ত সম্পত্তি মালিকানা পাওয়ার অধিকারী হবে। এটা হচ্ছে 28 ধারার বক্তব্য, কিন্তু এটা এখন প্র্যাকটিক্যালি নাই। এখন হচ্ছে দলিল যার জমি তার, কিন্তু 28 ধারা হচ্ছে একটা কি বলে কলঙ্কর, মানে তামাদি আইনের একটা বলে কলঙ্ক বলতে পারেন। 28 ধারাটা কি বলছে? বিরুদ্ধ দখল যিনি বজায় রাখবে তিনি কি উক্ত সম্পত্তির মালিক হবে, কিন্তু এটা এখন চলে না। কিন্তু আমাদের পরীক্ষার জন্য এটা ঠিক আছে, কারণ আমাদের তো তামাদি আইন সংশোধন হয় নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? স্যার আমাদেরকে যদি প্রশ্ন করে যে মানে বিলুপ্ত
মানে 28 ধারা সম্পর্কে যদি প্রশ্ন করে তখন কি 142-এর সাথে 144 লিখতে পারবো? মানে ওইটাও তো হ্যাঁ, স্যার এটা স্থাবর সম্পত্তি। এটা হচ্ছে তৎসহ। 142 হচ্ছে শুধুমাত্র স্থাবর সম্পত্তি, আর 144 হচ্ছে তৎসহ, ওটারও 12 বছর। 142 এবং 144-এর ভিতরে আপনাদের পার্থক্য জানতে হবে। আমরা ওইদিকে না যেয়ে আমরা শুধু 8 ধারা, 9 ধারা, 42 ধারা এগুলোর ভিতরে একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই। 28 ধারা যদি দেখেন আপনি, 28 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি একাধারে তার সম্পত্তিতে 12 বছর বা অধিক সময় ভোগ দখলের না থাকে, সেক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ যিনি ওই 12 বছর বা অধিক সময় যিনি দখলে থাকবে তিনি মালিকানা ঘোষণা পাওয়ার অধিকার হবে। এটাই কিন্তু বলছে 28 ধারায়। এখানে শুধুমাত্র আপনি 42 ধারা মোতাবেক না, এখানে চাইলে আপনি 144ও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু 142 আপনাকে লিখতেই হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন প্রশ্ন হচ্ছে 9 ধারায় আপনি কখন মোকদ্দমা দায়ের করবেন? 9 ধারাটা হচ্ছে আমি এই সম্পত্তির মালিক না, মালিক হচ্ছে পাটোয়ারি সাহেব অথবা সেরাবনী। আমি এই সম্পত্তির দখলে আছি। কেউ যদি আমাকে অন্যায়ভাবে বেদখল করে, জোরপূর্বকভাবে বেদখল করে, তাহলে আমি মোকদ্দমা দায়ের করব। যেহেতু আমার সত্য নাই, সেহেতু আমি মোকদ্দমা দায়ের করব 9 ধারা মোতাবেক দখল পুনরুদ্ধারের জন্য। কেউ যদি আমাকে বেআইনিভাবে বেদখল করে, কিন্তু আমি এই সম্পত্তির মালিক না, আমাকে বেআইনিভাবে বেদখল করছে, আমি দখলদার, আমি মালিক না, আমি দখলদার। কেউ যদি আমাকে বেআইনিভাবে বেদখল করে, তাহলে আমি মোকদ্দমা দায়ের করব 9 ধারা মোতাবেক। এখানে 9 ধারায় মোকদ্দমা দায়ের করলে একটা সুবিধা আছে, এখানে আপনাকে অ্যাডভান্স কোর্ট ফি দিতে হবে না। অ্যাডভান্স কোর্ট ফির অর্ধেক কোর্ট ফি দিয়ে আপনি কি করতে পারবেন? মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখানে কিন্তু আমি আগেই বলছি আমি এই সম্পত্তির মালিক না, আমি দখলদার। আমাকে যদি সম্মতি ব্যতীত বেদখল করা হয়, তাহলে আবার যদি বিরোধী পক্ষ সরকার থাকে, তাহলে কিন্তু আমি সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারবো না 9 ধারা মোতাবেক। বিবাদী যদি সরকার হয়, সরকার যদি আমাকে বেদখল করে, তাহলে আমি 9 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবো না। কোনো পাবলিক যদি আমাকে বেআইনিভাবে বেদখল করে, তাহলে আমি যদি এই সম্পত্তির মালিক হই, সেক্ষেত্রে আমি তাকে কি করতে পারবো? তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবো। কতদিনের মধ্যে মামলা দায়ের করবেন? দখলচ্যুত হওয়ার 6 মাসের মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে। 9 ধারার সুবিধাটা কি? আপনি তাড়াতাড়ি একটা পূর্তিকার পাবেন এবং কোর্ট ফি দিতে হবে আপনাকে অর্ধেক। এখন 9 ধারায় জয় পরাজয় যাই থাকুক, মামলা চলমান থাকলেও আপনি আবার 8 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। 9 ধারায় মামলাটা চলতে আছে, অথবা আপনি পরাজয় হয়েছেন, অথবা আপনি জয় পাইছেন, যাই পান, আপনি কিন্তু আবার 8 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। তবে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, যদি আপনি 9 ধারায় কোনো আপনার পক্ষেও যদি রায় আসে, কিন্তু এটা হচ্ছে 9 ধারার পূর্তিকারটা হচ্ছে অস্থায়ী পূর্তিকার, আর 8 ধারার যে পূর্তিকারটা এটা হচ্ছে একটা স্থায়ী পূর্তিকার। 9 ধারার পূর্তিকারটা কি? অস্থায়ী পূর্তিকার। 9 ধারায় কিন্তু আপনি দ্রুত পূর্তিকার পাবেন। এই যে দেখবেন হঠাৎ যারা বড়লোক হয়, ঘুষটুস খেয়ে, আবার কিন্তু তারা কি দইসা যাইতে সময় লাগে না। আর যারা আস্তে আস্তে বড়লোক হয়, তাদের কিন্তু সময় লাগে। এই 9 ধারাটা ওই রকমেরই। যদি আপনি 9 ধারায় দ্রুত পূর্তিকার চান, তাহলে আপনার সেই পূর্তিকারটা হবে অস্থায়ী পূর্তিকার। কিন্তু যদি আপনি 8 ধারায় পূর্তিকার চান,
8 ধারার পূর্তিকারটা হবে স্থায়ী পূর্তিকার। 9 ধারার বিরুদ্ধে রিভিশন করা যাবে, কিন্তু আবার এই রিভিশনটা হবে হাইকোর্টে। এখন যদি আপনাদের প্রশ্ন আসে যে 8 এবং 9 ধারার মধ্যে পার্থক্য লিখুন, আপনারা কি 5টা পার্থক্য লিখতে পারবেন না? কথা বলবেন শ্রাবণী। হ্যাঁ স্যার, পারবো স্যার। আচ্ছা দেখি, আমরা গাইড বই কিছু দেখবো না। আমরা কি পাইলাম? 8 ধারায় মালিকানা প্রমাণ করতে হয়, 9 ধারায় 1 নম্বরের পার্থক্য। 8 এবং 9 ধারার পার্থক্য আপনারা বানাবেন। 8 ধারায় মালিকানা প্রমাণ করতে হয়, 9 ধারায় মালিকানা প্রমাণ করতে হয় না। 1 নম্বর পার্থক্য বানাইলাম। 2 নম্বর পার্থক্য, 8 ধারায় অ্যাডভান্স কোর্ট ফি দিতে হয়, 9 ধারায় কি করতে হয়? অ্যাডভান্স কোর্ট ফির অর্ধেক দিতে হয়। অর্ধেক দিতে হয়, হ্যাঁ। হ্যাঁ। 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। 3টা হয়ে গেল, কিন্তু 3টা। 8 ধারায় আপিল এবং রিভিউ হবে, আর 9 ধারায় রিভিশন হবে। ডিভিশন, হ্যাঁ। 4টে শেষ। 5টা হলো 8 ধারায় হচ্ছে স্থায়ী পূর্তিকার, 9 ধারায় হলো অস্থায়ী পূর্তিকার। এবার আপনি তামাদি মানে তামাদি সময়সীমা কত? 8 ধারার তামাদি সময়সীমা 12 বছর, আর 9 ধারার তামাদি সময়সীমা 6 মাস। আবার অনিশ্চিততা আনতে পারেন, চাইলে আপনি এখান থেকে 10টা কি পার্থক্য বানাইতে পারবেন, যদি বুঝে থাকেন। আর যদি না বুঝে থাকেন, কলম দ্বারাই থাকবে। মাসুমা বুঝছেন? এই মাসুমা আর জান্নাতির জন্য এই ক্লাস। এরা না বুঝলে আমার কষ্ট বৃথা। বুঝতে পারছি ভাইয়া। এখন এগুলো আমি লেখাই দেব না, কারণ আপনাদের এডমিশন গ্রুপে নোটটা পাবেন হুবহু আমি যেভাবে বলছি। যদি বুঝে থাকেন, ওখান থেকে আপনারা নোটটা কালেক্ট করবেন। এই ছিল আমাদের। ভাইয়া নোটে কি পার্থক্যটা দেওয়া থাকবে? নোটে পার্থক্য দেওয়া থাকবে না, পার্থক্য আপনাকে বানাই লিখতে হবে। পার্থক্য লিখে আমাকে আবার সেন্ড করবেন যে ভাই এটা হয়েছে কিনা, আমাকে দেখাইবেন। এই প্রত্যেককে লিখে দেখাইবেন। পাটোয়ারি ভাই আপনি কিন্তু লিখে দেখান নাই, কথা বুঝছেন? ভাইয়া আচ্ছা, কতদিন দিনের প্রশ্নগুলো লেখাইছেন, এগুলো হয়েছে কি হয় না কিছু তো বললেন না। আমি দেখছি, কিন্তু এই 2টা দিন অনেক কয়েকটা দিন খুব ব্যস্ত, এখনো প্রশ্ন বানাইতে পারিনি। পার্সোনালি পাঠাই দিব না, আমার একটু বলেন। আর পার্সোনালি পাঠাবেন। হ্যাঁ, ওকে ওকে। লেখা দেখাইবেন, এমসিকিউ পাস করবেন, রিটেনের জন্য সমস্যা না হয়। প্রত্যেকে আমার লেখা দেখাইবেন। হ্যাঁ, এবার আমরা যদি অন্য সেকশনে যাই, তা হচ্ছে 10 ধারাটা যদি একটু আমরা আলোচনা করি। ছোট্ট, এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আপনাদের জন্য সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 8 এবং 9, 42 এগুলো খুব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতেই হবে। যদি আপনাদের এখন যেভাবে প্রশ্ন করে যে আপনারা 8 এবং 42 ধারার মধ্যে পার্থক্য লেখেন, 8 এবং 42 ধারার মধ্যে পার্থক্য আপনাদেরকে বানাইতে হবে। কিভাবে বানাইবেন? যদি বুঝে থাকেন, দেখেন 8 ধারায় মালিকানা প্রমাণ করতে হয়, 9 ধারায় কি 8 ধারায় কি বেদখল। যদি কেউ যদি আমাকে একেবারে বেদখল করে, তাহলে আমি 8 ধারায় মামলা করব। কেউ যদি আমাকে হুমকি দেয়, তাহলে আমি 42 ধারায় মামলা করব। তারপর অ্যাডভান্স কোর্ট ফি 8 ধারায়, 9 ধারায় হচ্ছে ফিক্সড কোর্ট ফি। না ভাইয়া, 9 ধারায় আপনি তো 42 বলছেন। হ্যাঁ, 42 ধারায় কি ফিক্সড কোর্ট ফি। তামাদি সময়সীমা কত? 8 হচ্ছে 12 বছর, আর 42 হচ্ছে 6 বছর। এই 3টা হয়ে গেল। চাইলে অনুচ্ছেদও আনা যায়। হ্যাঁ, অনুচ্ছেদ আনতে পারেন। মানে আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আপনি 4-5টা ডিফারেন্ট 8 ধারায় আপিল রিভিউ, আর 42 ধারায় হচ্ছে শুধু আপিল। শুধু আপিল। এই যে ধন্যবাদ। এইভাবে কি আপনাদের প্রশ্ন বানাইতে হবে। মানে প্রশ্ন আপনারা এই যে চিংড়ি মাছ চিনেন না, যেই তরকারিতে দেয় সেই তরকারির সাথে সে মিশে যায়। আপনাদের যদি জানা থাকে, তাহলে আপনারা কি করতে পারবেন, যে যেভাবে আসুক আপনি অ্যান্সার করে আসতে পারবেন। আর আপনার যদি জানা না থাকে,
আপনি কিন্তু অ্যান্সার করে আসতে পারবেন না। যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমরা এখন 10 এবং 11 ধারা আলোচনা করব। ভাইয়া একটা কথা বলি, একটু আগে যে বললেন বিষয়বস্তু স্থাবর হলে কোড ফ্রি হচ্ছে আপনার সর্বনিম্ন 40,000 বলছিলেন, সর্বোচ্চ সর্বোচ্চ, আর অস্থাবর হলে সর্বোচ্চ 50, তাই না? আর সর্বনিম্ন কোড ফ্রি তো হচ্ছে আপনার 2%, আর অস্থাবর হলে সর্বোচ্চ 2.5%, ঠিক আছে? থ্যাংক ইউ। কথা থাকলে বলেন আমার কাছে। নাজনীন আপু, আপনি বুঝছেন? বলছি আপনি